নমস্কার বন্ধুরা, আরো একবার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের আলোচনার বিষয় এলিটিজম বা এলিটসদের নিয়ে যে আলোচনা, সেই আলোচনার দ্বিতীয় ক্লাস। এবং আজকের আলোচনার বিষয় এলিটিজম অফ প্যারেটো। মিলফ্রেড অফ প্যারেটো 1848 সালে জন্ম আর 1923 সালে মারা যান। এবং তিনি সমাজবিজ্ঞান আলোচনায় প্রথম এলিট শব্দটা ব্যবহার করেছিলেন। এবং তার অভিমত অনুসারে সকল মানুষ কিন্তু সমান নয়, এবং গুণগত যোগ্যতার সামর্থ্যের বিচারে সবাই কিন্তু সমান নয়। কেউ দৈহিক, বৌদ্ধিক ও নৈতিক দিক থেকে ব্যক্তিবর্গের মধ্যে স্বাভাবিক বৈষম্য বর্তমান থাকে। তার মতে বিভিন্ন মানুষের যে নৈতিক দিক থেকে, বৌদ্ধিক বা মানসিক দিক থেকে এবং দৈহিক দিক থেকে কিন্তু ব্যবধান লক্ষ্য করা যায় বা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই জন্য তিনি বলছেন যে ব্যক্তিবর্গের মধ্যে কিন্তু একটা স্বাভাবিক বৈষম্য বর্তমান থাকে। আর সমগ্র সমাজ বা সমাজের কোনো গোষ্ঠী বা স্তরের পরিপ্রেক্ষিতে গুণগত যোগ্যতা সামর্থ্যের বিচারে অগ্রগণ্য যে সমস্ত ব্যক্তিবর্গ বিশিষ্ট কোনো বাছাই করা গোষ্ঠীতে সেরা বলে পরিগণিত হন, আর এদেরকে বলা হয় সেরা শ্রেণীভুক্ত বা এলিট। এবং ভিলফ্রেডো প্যারেটো তিনি কিন্তু একটা বই লিখছেন, যে বইটার নাম দ্য রাইজ অ্যান্ড ফল অফ এলিটস। এই বইটিতে তিনি এলিট শব্দটি মূল্যমান নিরপেক্ষভাবে ব্যবহার করেছেন, এবং শক্তি, সম্পদ, বুদ্ধি প্রভৃতি ক্ষেত্রে যারা উচ্চতর মানের তাই হলো এলিট তার মতে। এবং প্যারেটো প্রধানত অর্থনৈতিক ও রাজনৈতিক এলিটদের কথা বলেছেন, একথা ঠিক। তবে তিনি ধর্ম, শিল্প, নৈতিকতা প্রভৃতি ক্ষেত্রেও এলিট শব্দের কিন্তু ব্যবহার করেন। তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক এলিটের কথা বলেছেন। আমরা পরবর্তী আলোচনাতে দেখবো, মানে এই ভিডিওতে দেখবো যে অর্থনৈতিক এবং রাজনৈতিক এলিটের কথা বলেছেন। এইগুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন, অর্থনৈতিক এবং রাজনৈতিক এলিটদের। এছাড়া তিনি ধর্ম, শিল্প, নৈতিকতা প্রভৃতি ক্ষেত্রে এলিট শব্দটা কিন্তু ব্যবহার করেছেন। উচ্চতর স্তরের সকলেই যে এলিট, প্যারেটোর মত অনুসারে এই উচ্চতর স্তরের মধ্যে দুটো শ্রেণী বর্তমান থাকে। অর্থাৎ প্যারেটো এলিটদের কিন্তু দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। এলিটদের দুটো শ্রেণী হচ্ছে শাসক শ্রেণী বা গভর্নিং এলিট, এন্ড অশাসক এলিট বা নন গভর্নিং এলিট, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে প্রশাসনের সঙ্গে সংযুক্ত, সরকারি ভূমিকা যথেষ্ট পরিমাণে পালন করে বা সরকারের উপর প্রভাব খাটিয়ে তাদের নিয়েই গঠিত হয়ে থাকে কিন্তু এই শাসক এলিট। মানে যারা সরকারের সাথে মোটামুটি যুক্ত থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তারাই কিন্তু তারা হচ্ছে শাসক এলিট। আর দ্বিতীয় আরেকটা, আর শাসক এলিটদের বাদ দিলে বাকি সকলে অশাসক এলিট হিসেবে বিবেচিত হয়। আর এই দ্বিতীয় শ্রেণীর এলিট গোষ্ঠী তাদের নিয়ে গঠিত হয় যারা সরকারের সঙ্গে সম্পর্ক রহিত, কিন্তু সমাজের উচ্চতর স্তরের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোনো না কোনোভাবে প্রশাসনকে কিন্তু প্রভাবিত করে থাকে। এই যে দ্বিতীয় শ্রেণীর যে এলিট, এটা কিন্তু শাসক এলিট না, এটা হচ্ছে অশাসক এলিট। কিন্তু এই যে দ্বিতীয় শ্রেণী এলিট, এরা সরকারের সঙ্গে সম্পর্ক রহিত হওয়া সত্ত্বেও বা সম্পর্কবিহীন হওয়া সত্ত্বেও সমাজের যে উচ্চতর স্তরে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এরা কোনো না কোনোভাবে প্রশাসনকে কিন্তু প্রভাবিত করতে পারে। ভিলফ্রেডো প্যারেটো তিনি কিন্তু এলিটের যোগ্যতাগত ভিত্তির কথা বলেছেন, যোগ্যতাগত ভিত্তি, এবং সেখানে তিনি উদাহরণ হিসেবে সাধারণ মন্ত্রী, সেনেটের বা মন্ত্রীদের কথা বলেছেন, সেনেটর বা মন্ত্রীদের কথা বলেছেন। এর অধিকাংশ শাসক এলিটদের প্রয়োজনীয় গুণাবলী বা যোগ্যতা থাকে, তবে এর ব্যতিক্রম দেখা যায়। অবশ্য গুণাবলীর অধিকার না হয়েও কেউ কেউ শাসক এলিটের তকমা পেয়ে যায়। আমরা দেখি যে অনেকে তো দেখাই যায় গণতন্ত্রে অযোগ্য লোক বা সেই অর্থে গুণাবলীর অধিকারী না হওয়া সত্ত্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বসে থাকে বিভিন্ন কারণে। তো প্যারেটো এলিটের পরিচিতি লাভের ক্ষেত্রে দুই ধরনের মৌলিক বৈশিষ্ট্য বা যোগ্যতার কথা বলেছেন। এই দুই ধরনের প্রয়োজনীয়তা হলো গুণগত যোগ্যতা এবং সম্পদ। আমি আগেই বলেছিলাম যে এলিটদের নিয়ে যে আলোচনার ক্ষেত্রে কিন্তু
তিনি অর্থনৈতিক আর রাজনৈতিক এলিটকে কিন্তু প্রাধান্য দিয়েছেন। এবং প্যারেটো এলিটের পরিচিতি লাভের ক্ষেত্রে দুই ধরনের মৌলিক বৈশিষ্ট্য বা যোগ্যতার কথা বলেছেন। এই দুই ধরনের প্রয়োজনীয়তা হচ্ছে গুণগত যোগ্যতা আর সম্পদ। বুদ্ধি ও প্রজ্ঞা, শিল্পকলা প্রভৃতি প্রতি অনুরাগ, উচ্চতর নৈতিক মান মানুষকে উৎকর্ষের উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত করে। যেসব মানুষ বুদ্ধি বা বহুদিকভাবে সক্ষম বা প্রজ্ঞা সম্পন্ন মানুষ, শিল্পকলার প্রতি অনুরাগ বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কিন্তু উৎকর্ষ উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত করে। আর এই সমস্ত গুণাবলী ব্যক্তিকে কিন্তু সম্পদ সংগ্রহে কিন্তু সাহায্য করে। তারা সম্পদশালী হয়ে ওঠে, মানে যার যোগ্যতা সে সম্পদ সংগ্রহ করবে, সে ওদের বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে, শিল্পকলার মাধ্যমে, এবং তারা সম্পদশালী হয়ে উঠবে। অর্থাৎ উচ্চতর শ্রেণীর মানুষ সম্পদশালীও হয়, এবং এটাই স্বাভাবিক। এটা ভিলফ্রেডো প্যারেটো কথা বলছেন। এবং ভিলফ্রেডো প্যারেটো যে উপরোক্ত যে আলোচনা আমি যা করেছি, সে আলোচনার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে এলিটের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য পরিচয় কিন্তু পাওয়া যায়। প্রথমত, এলিটদের দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। তিনি এলিটদের দুটো শ্রেণীতে কিন্তু ভাগ করেছেন। প্রথমত, এলিটদের দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়। এই দুটো শ্রেণীতে শাসক এলিট ও অশাসক এলিট। এই দুটো শ্রেণীর এলিটের বাইরে যারা আছে তারা সকলেই ওয়াই এলিট বা এলিট শ্রেণীর বহির্ভূত। দ্বিতীয়ত, এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে এবং নিপুণভাবে রাজনৈতিক ক্ষমতা পরিচালনা বা ব্যবহার করে। তৃতীয়ত, এলিট শ্রেণীর অস্তিত্ব হচ্ছে সর্বজনীন। সকল দেশের সমাজ ব্যবস্থায় কিন্তু এই শ্রেণীর অস্তিত্ব কিন্তু পরিলক্ষিত হয়। এই কারণে একে বলছে সর্বজনীন বলা হচ্ছে এই এলিট শ্রেণীর অস্তিত্বকে। এবং ভিলফ্রেডো প্যারেটো একটা গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছেন যে এলিটদের আবর্তন। এক্ষেত্রে তিনি বলছেন যে সকল সমাজে যে বসবাসকারী ব্যক্তিবর্গ মূলত দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে থাকে। একটা গোষ্ঠী সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। এই গোষ্ঠীর ব্যক্তিবর্গ সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে সামগ্রিকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে। আগেই আমি বলেছি যে কিভাবে একজন গুণগত যোগ্যতার অধিকারী বহুদিকভাবে সক্ষম মানুষ কিভাবে সম্পদশালী হয়ে ওঠে, তার গুণ বা যোগ্যতাকে ব্যবহার করে সেভাবে এরা সম্পত্তিবান হয়। অপর গোষ্ঠীতে গঠিত থাকে দরিদ্র আর শাসিতদের নিয়ে। একথার অর্থ হচ্ছে সকল সমাজে কিন্তু দুই শ্রেণীর মানুষ কিন্তু বর্তমান থাকে। একটা হচ্ছে উচ্চতর শ্রেণীর মানব গোষ্ঠী, আর একটা হচ্ছে নিম্নতর শ্রেণীর মানব গোষ্ঠী। এই উচ্চতর শ্রেণীর মানব গোষ্ঠী হলো এলিট, আর নিম্নতর শ্রেণীর মানব গোষ্ঠী হচ্ছে ওয়া এলিট। তবে এলিট আর ওয়া এলিট, এই যে দুটো সমাজ ব্যবস্থা বা সমাজস্থ ব্যক্তিবর্গের যে বিভাজন, তা কিন্তু চিরস্থায়ী বা অপরিবর্তনীয় কিন্তু নয়। এলিট বা অএলিট শ্রেণীর ব্যক্তিবর্গের মধ্যে ঊর্ধ্বাপ ওঠানামা ঘটতে পারে বা ঘটে। একজন এলিটের অধোগতি ঘটতে পারে বা নিম্নতম দশা প্রাপ্তি ঘটতে পারে, মানে একজন এলিটের অধোগতি ঘটতে পারে। তখন সংশ্লিষ্ট এলিট ওয়া এলিট শ্রেণীতে অধোগামী হয়। অন্যভাবে আবার একজন ওয়া এলিট শ্রেণীর মানুষ এলিট শ্রেণীতে কিন্তু উন্নত হতে পারে। কোন সমাজে স্থিতি অবস্থা আবহমান কালের জন্য কিন্তু অব্যাহত থাকতে পারে না। এবং সমাজ জীবনে যে পরিবর্তন অবশ্যম্ভাবী, এই পরিবর্তন এলিট শ্রেণীর উপরে একটা প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেহেতু তারা এলিট থেকে ওয়া এলিট হয়ে যায়। আর ওয়া এলিট শ্রেণীর উপর অনুকূল প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেহেতু তারা ক্ষমতা হাতে পায়, বা তারা ওয়া এলিট যেসব মানুষরা থাকে তারা এলিটে পরিণত হয়। আর এলিট ও এলিট শ্রেণীর মধ্যে যে ব্যক্তিবর্গের গমনাগমনের এই যে প্রক্রিয়া, তাকে বলছে এলিটদের আবর্তন বা সার্কুলেশন অফ এলিটস। ভিলফ্রেডো প্যারেটো এলিটবাদের আবর্তনের কারণ হিসেবে বলেছেন যে উৎকর্ষের উন্নততর গুণাবলী বা যোগ্যতা অর্জন বা হারানোর পরিপ্রেক্ষিতে কিন্তু এলিটদের আবর্তন ঘটে। ব্যক্তির যে গুণাবলী বা যোগ্যতা, সেটা অর্জন বা হারানোর পরিপ্রেক্ষিতে আবর্তন ঘটে। যে ব্যক্তি উচ্চতর গুণাবলী অর্জন করে সে উচ্চতর শ্রেণীর উন্নতি হয় বা এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। আর বিপরীত ক্রমে যে ব্যক্তি উচ্চতর গুণাবলী হারায় তার নিম্নতর শ্রেণীর অধোগতি ঘটে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি এলিট শ্রেণীর সদস্যপদ কিন্তু হারায় এবং ওয়া এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্যারেটো তার দ্য রাইজ অ্যান্ড ফল অফ এলিট শীর্ষক গ্রন্থে
সমাজকে প্রভাবিত করে এমন কিছু প্রস্তাব বা উপাদানের উল্লেখ করেছেন। এই সমস্ত উপাদানের মধ্যে তিনি কতগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন, এগুলো হচ্ছে ব্যক্তির সহজাত প্রবৃত্তি বা প্রবণতা, মৌল মতবাদ, সামাজিক হস্তান্তর, এলিটদের আবর্তন, অর্থনৈতিক উপাদান এবং ব্যক্তিগত ও সামাজিক উপাদান সমূহের অসমধর্মিতা। প্যারেটোর অভিমত অনুসারে সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণ অনেকাংশে তাদের প্রেরণার প্রকৃতির উপর নির্ভরশীল প্রতিপন্ন হয়ে থাকে। প্রত্যেক মানুষের মধ্যেই বিশেষ কিছু প্রেরণা থাকে, এগুলো অপেক্ষাকৃত স্থায়ী ও গুরুত্বপূর্ণ প্রকৃতির। প্যারেটো এগুলোকে রেসিডিউ রেসিডিউ নামে অভিহিত করেছেন। প্যারেটো প্রায় অর্ধশত রেসিডিউ এর উল্লেখ করেছেন এবং এগুলোকে তিনি মূলত ৬টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এই ৬টি ধরনের বা ৬ ধরনের রেসিডিউ বা প্রবণতা হলো এক, সম্মিলনের প্রবণতা; ২, গতানুগতিকতার প্রবণতা; ৩, অনুভূতি প্রকাশের প্রবণতা; ৪, সামাজিকতার প্রবণতা; ৫, সংহতির প্রবণতা; ৬, যৌন প্রবণতা। এলিটদের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে প্যারেটো মূলত দুটি প্রবণতাকে প্রয়োগ করেছেন। মানে প্রথম দুটি প্রবণতাকে তিনি প্রয়োগ করেছেন, মানে সম্মিলনের প্রবণতা ও গতানুগতিকতার প্রবণতা, কিন্তু যে প্রথম দুটি প্রবণতাকে প্রয়োগ করেছেন। তিনি মৌল মতবাদ দিয়েছেন, মানে প্রত্যেক ব্যক্তি তার ব্যবহারের সঠিক প্রকৃতি প্রসঙ্গে কখনো ভান করে, কখনো বিশ্লেষণ, আবার কখনো পরিবর্তন করে। যে সমস্ত উপায়ে বা পথে মানুষ তা করে প্যারেটোর মতে তা হলো মৌল মতবাদ। প্যারেটো এক্ষেত্রে ৪টি শ্রেণীর মৌল মতবাদগুলোকে প্যারেটো ৪টি শ্রেণীতে ওই মৌল মতবাদগুলোকে বিভক্ত করেছেন। ১, সমর্থনমূলক; ২, কর্তৃত্বমূলক; ৩, অনুভূতি বা নীতির সঙ্গে সামঞ্জস্যমূলক; ৪, মৌখিক প্রমাণমূলক। এলিটদের আবর্তন আটকালে সামাজিক ভারসাম্য নষ্ট হয়, এই অভিমত কিন্তু পোষণ করেছেন। প্যারেটোর অভিমত অনুসারে সমাজের অভিপ্রেত যে পরিবর্তনের সাথে এলিটদের আবর্তন কিন্তু আবশ্যক। আর এলিটদের আবর্তনকে অবরুদ্ধ করার চেষ্টা করলে বা এই আবর্তনের গতিকে শ্লথ করার চেষ্টা করলে শাসক শ্রেণীর মধ্যে নিকৃষ্ট উপাদানের আধিক্য ঘটবে এবং বিপরীতক্রমে শাসিত শ্রেণীর মধ্যে উন্নততর উপাদানের আধিক্য ঘটবে। এরকম অবস্থায় সামাজিক ভারসাম্য বিপন্ন হয়ে পড়বে এবং অতি সামান্য আঘাতে এই ভারসাম্য ভেঙে পড়বে। কোনো বিজয় অভিযান বা বিপ্লবের পরিণামে এই সমাজ জীবনে মৌলিক পরিবর্তন কিন্তু ঘটে। মানে মৌলিক পরিবর্তন হওয়ার জন্য বিজয় অভিযান বা বিপ্লবের প্রয়োজন হয়ে থাকে, বা বিপ্লবের পরিণামে বা বিজয় অভিযান বা বিপ্লবের পরিণামে কিন্তু এই সমাজ জীবনে মৌলিক পরিবর্তন ঘটে। তারপর নতুন এক এলিট শ্রেণী ক্ষমতাসীন হয় এবং নতুন এক ভারসাম্য কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে।